হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল নিউজ পয়েন্টের মধ্যে। অনেকদিন পরে ভিডিও আসছে, ২ মাসের কাছাকাছি। কারণ বেসিক্যালি আমি একটা নিজের কাজের জন্য ব্যস্ত ছিলাম। নিজের বিজনেসের জন্য মানে একটু বিজি থাকার কারণে আমরা কিন্তু এতদিন পর্যন্ত ভিডিও আনতে পারিনি। কিন্তু আমরা আশা করছি এরপর থেকে আমরা রেগুলার ভিডিও আনবো, রেগুলার আপনাদের জন্য এনালাইসিস করব। দেশ দুনিয়াতে ১-২ মাসের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে, সেইসব বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আমাদের বিশেষ সেগমেন্ট যেগুলো রয়েছে, যেগুলো আমরা বেসিক্যালি রাজনীতি নিয়ে আলোচনা করে থাকি। এবং আমরা দেখতে পেয়েছি যে ২০২৬ সাল নাগাদ কিন্তু দেখতে পাবো, এখনো দেখতে পাইনি, ২৬ সাল নাগাদ কিন্তু ইলেকশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। সেই ইলেকশন নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। এছাড়া আরেকটা বড় বিষয় যেটা রয়েছে যে ইলেকশনের জন্য কিন্তু এখন থেকে কিন্তু রাজনীতি খুব প্রচন্ড পরিমাণে কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে। তো আজকে আমরা কোন জিনিসটা নিয়ে আলোচনা করব? দেখুন, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার সম্বন্ধ নিয়ে। অনেকে বলবেন যে ইন্ডিয়া এবং চায়নার সম্বন্ধ নিয়ে কেন আলোচনা করব? ওকে? কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছু সময় ধরে যবে থেকে ডোনাল্ড ট্রাম্প এসেছে, ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিন্তু একটা সম্পর্কের মধ্যে কিন্তু একটা মানে কুয়াশা সৃষ্টি হয়ে গিয়েছে। যে এখনো মনে হচ্ছে যেখানে আমরা চায়নাকে নিজের শত্রু বলে মনে করি, সেখানে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ক্রমাগত চায়নার সাথে কিন্তু বন্ধুত্ব করার চেষ্টা করছে। এবং চায়না কিন্তু ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে। এবার অনেকে মনে করবেন যে কেন এরকম করার চেষ্টা করছে? দেখুন, বেসিক্যালি একটাই মেইন রিজন রয়েছে, সেটা হচ্ছে ট্যারিফ। ডোনাল্ড ট্রাম্প আসার পরেই কিন্তু একটা ট্যারিফ খেলা শুরু করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে, যেসব দেশগুলো আমাদের উপর ট্যারিফ লাগিয়ে থাকে সেইসব দেশগুলোকে আমরা সেম ট্যারিফ লাগাবো। দেখুন, গোটা দুনিয়ার মধ্যে কিছু নিয়ম রয়েছে। নিয়ম এটাই রয়েছে যে বড় কান্ট্রি গুলো কি করে, যে যেসব কান্ট্রি গুলো বিকশিত কান্ট্রি, তাদের যাতে কোম্পানিগুলো ছোট জায়গাতে গিয়ে যাতে তাদের যে স্বাধীনতা রয়েছে সেটা যাতে ছিনিয়ে নিতে না পারে। ওকে? সেজন্য কি করে, ছোট কান্ট্রি গুলো কি করে, বড় কান্ট্রি গুলোর উপর কিন্তু ট্যারিফ লাগায়। যদি আমরা দেখি ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্টিল আমেরিকায় যেত। তার উপর কিন্তু আমেরিকা ট্যারিফ লাগাতো না, কম ট্যারিফ লাগাতো। অপরপক্ষে যদি আমেরিকা থেকে কোনো বস্তু আসে, যেমন হার্লে ডেভিডসন বাইক, যার উপর কিন্তু ট্যারিফ লাগানো হতো এবং ট্যারিফ লাগানোর ফলে কি হতো, যে সেই বাইকের দাম অনেক বেড়ে যেত। ওকে? ফলে ইন্ডিয়ার যাতে ছোট কোম্পানি যারা রয়েছে, বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, ছোট বলবো না, জায়ান্ট, কিন্তু আমেরিকার তুলনায় সেগুলো কম। যেমন হিরো হতে পারে, মারুতি হতে পারে, বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে, রয়্যাল এনফিল্ড হতে পারে। ওকে? এবার যে জিনিসটা দেখা যাচ্ছে, আরেকটা গাড়ি রয়েছে যেটা টেসলা। টেসলার মালিককে ইলন মাস্ক রয়েছে। টেসলার উপর ১১০% এর কাছাকাছি ট্যারিফ লাগানো হয়েছিল। মনে করা হয় একটা গাড়ির দাম যদি ৳১৬,০০,০০০ হয় টেসলার, ওকে, ১৬ থেকে ২০-২৫ লাখ টাকার কাছাকাছি হলেও তার উপর ট্যারিফ লাগিয়ে 110% ট্যারিফ ছিল। অর্থাৎ 100% ও ধরলেও মানে তার ডবলেরও বেশি দাম হয়ে যাচ্ছিল। ওকে, অরিজিনাল প্রাইস এর থেকে ডবল, মানে ৳১ মাল ৳২ বিক্রি হচ্ছিল। ৳১০,০০,০০০ মাল ৳২০,০০,০০০ ইন্ডিয়াতে বিক্রি হচ্ছিল। এর জন্য লস কার হচ্ছিল? বড় কোম্পানির লস হচ্ছিল। এবার যখন ডোনাল্ড ট্রাম্প জিতে এসেছে, ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেছিল কে? ইলন মাস্ক। এবার ইলন মাস্কের কোম্পানি যাতে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে সেজন্য কিন্তু পুরোপুরিভাবে একটা ওয়ার লেগে গিয়েছিল। এবার বলবেন যে ওয়ার কোথায় লেগেছিল? ওয়ার বলতে টেরিফ ওয়ার। ওকে? এবার মেইন বক্তব্যে আসি যে এবার চায়না কেন? ওই যে বলা হয়েছে যে দুশমন কা দুশমন দোস্ত হোতা হ্যায়। দেখো, গোটা বিশ্বের মধ্যে যদি এখন বর্তমানে আমেরিকা সবচেয়ে বড় পজিশনে থাকলেও একটা জায়গা পজিশন মানে শক্তিশালীভাবে নিজের জায়গাকে মানে ধরে রাখার জন্য যে উঠে আসছে সেটা হচ্ছে চায়না। এবার চায়না যে উঠে আসে, চায়না উঠে আসার পিছনে আরো কারণ রয়েছে। চায়না কিন্তু সবকিছু ভাবে নিজের আন্ডারে করে নিয়েছে। চায়নার মধ্যে না Facebook চলে, না YouTube চলে, না Twitter চলে, না কিছু চলে। A to Z কিছু চলে না। তাদের নিজের রয়েছে WeChat বলে একটা রয়েছে, সেখানে আপনি সবকিছু করতে পারেন। ওকে? চায়না চায় না যে আমেরিকার ইনফ্লুয়েন্স চায়নার মধ্যে প্রবেশ করুক। বাস এখান থেকেই খেলা শুরু হয়ে যায়। এবার এখান থেকে যখন খেলা শুরু হয়ে যায়, এবার আমরা দেখতে পারি যে চায়না কি করছিল, বেসিক্যালি আমেরিকার সাথে একটা যুদ্ধ শুরু করে দিয়েছিল। মানে যুদ্ধ বলতে কোল্ড ওয়ার। যুদ্ধ বলতে এখনকার দিনে যুদ্ধ মানে পরমাণু বোম দিয়ে যুদ্ধ হবে না। ১ম বিশ্বযুদ্ধ, ২য় বিশ্বযুদ্ধের মতন। তো সেখান থেকে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে, সেটাই লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে নরেন্দ্র মোদী এক জায়গায় একটা ইন্টারভিউ দিয়েছে একজন পডকাস্টে। এখন আমরা সকলেই জানি সোশ্যাল মিডিয়াতে পডকাস্ট খুব বেশি পরিমাণে চলছে। তো পডকাস্টের মধ্যে একটা বেসিক্যালি ইন্টারভিউ দিয়েছে, সেখান থেকে উঠে আসছে যে হাতি এবং ড্রাগন কি একই স্টেজে উঠে আসতে চাচ্ছে? অর্থাৎ বেসিক্যালি ইন্ডিয়া রিপ্রেজেন্ট করা হয় হাতি দিয়ে। আর চায়নাকে রিপ্রেজেন্ট করা হয় ড্রাগন দিয়ে। বাট দুজনের মধ্যে যখন উঠে আসে, এর ফলে কার লস হচ্ছে? লস হচ্ছে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের। ওকে? এবার আমরা মেইন মুদ্দায় আসি এবং মেইন কথায় আসি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী বেসিক্যালি লেক্স ফ্রিডম্যান বলে একজন ব্যক্তি রয়েছে, তাকে ইন্টারভিউ দিয়েছে। ওকে? ইন্টারভিউ বলা যেতে পারে, এটা পডকাস্ট বলা যেতে পারে। আজকাল আমরা দেখতে পাচ্ছি যে মানে দুজন আমনা-সামনি বসে থাকবে একটি টেবিলের এই পাশে। দুজনের মধ্যে একটা বার্তালাপ হবে। কোয়েশ্চেন আদান-প্রদান হবে। সেটাই হচ্ছে বেসিক্যালি পডকাস্ট। এবার অনেকে বলবেন যে এই যে লেক্স ফ্রিডম্যান কে রয়েছে, যাকে নরেন্দ্র মোদী গিয়ে কি করছে, ইন্টারভিউ দিচ্ছে। ওকে? এবার মেন কথা সেখান থেকে উঠে আসে এবং আমরা বিভিন্ন খবরের মধ্যে, নিউজ মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এইসব ঘটনা দেখা যায় যে চায়নার এলিফ্যান্ট এবং ড্রাগন ড্যান্স। ওকে? এটা বলা হচ্ছে যে এলিফ্যান্ট অ্যান্ড ড্রাগন ড্যান্স কি আমরা দেখতে যাচ্ছি? অর্থাৎ চায়না এবং কি ইন্ডিয়ার কি আমরা মিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি? কারণ আমরা সকলেই জানি ইন্ডিয়ার সাথে চায়নার কিন্তু কখনোই মিল খায় না। সেটা গালওয়ান ভ্যালি হোক কিংবা লাদাখের কিছু অংশ নিয়ে আমাদের মধ্যে মারামারি হয়ে থাকুক, কিংবা অরুণাচল প্রদেশ নিয়ে লড়াই হয়ে থাকুক।
তো সেখান থেকে আমরা উঠে এসে বেরিয়ে এসে আমরা এখন যে জিনিসটা করার চেষ্টা করছি যে ইন্ডিয়া এবং চায়না কি এক জায়গায় আসছে? ওকে? এবার মেইন জিনিস যেটা দাঁড়াচ্ছে এখন হচ্ছে মেইন ৩ টা পজিশন রয়েছে। ৩ টা বড়, বড় কান্ট্রির মধ্যে কিন্তু খেলা চলছে। রাশিয়াকে যদি আমরা সাইড করে দিই, মেইন জায়গা হচ্ছে আমেরিকা, ইন্ডিয়া, চায়না। আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু বন্ধুত্ব এর জন্য গড়ে উঠছিল যদি আমেরিকা চাচ্ছিল যে চায়নাকে যদি আটকাতে হয় সেক্ষেত্রে ইন্ডিয়ার সাহায্য নিতে হবে। কারণ এশিয়ার মধ্যে যদি সবচেয়ে পাওয়ারফুল দুটো কান্ট্রি থেকে থাকে সেটা হচ্ছে একটা ইন্ডিয়া, একটা হচ্ছে চায়না। ওকে, সেসব জিনিস চলছিল এবং এরপর আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদী লেক্স ফ্রিডম্যানকে কিন্তু কি করেছে একটা পডকাস্টে ইন্টারভিউ দিয়েছে। এবার লেক্স ফ্রিডম্যান কে রয়েছে? এডুকেশন পলিসি কি মানে পজিশন কি রয়েছে? কতটা পড়াশোনা করেছে? দেখুন লেক্স ফ্রিডম্যান একজন বেসিক্যালি এখন পডকাস্ট হিসাবে রয়েছে তার সোশ্যাল মিডিয়াতে কিংবা ইউটিউবে বলতে পারেন 4.62 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। এবার আমরা একটু আগে যাই। ওকে, কে লেক্স ফ্রিডম্যান? লেক্স ফ্রিডম্যান বেসিক্যালি একজন এআই নিয়ে পড়াশোনা করা, গবেষণা করা লোক। এমআইটি থেকে পড়াশোনা করেছে এবং বিভিন্ন কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। এখন সে একটা পডকাস্ট করে থাকে। মেইনলি বেসিক্যালি বলা হয় একে হচ্ছে ইলন মাস্কের বন্ধু। ইলন মাস্কের বন্ধু কেন বলা হচ্ছে? ইলন মাস্কের সাথে তার অনেকগুলো পডকাস্ট রয়েছে, অনেকগুলো ভিডিও রয়েছে। ইলন মাস্কের বন্ধু এর জন্য বলা হচ্ছে যে বেসিক্যালি যখন এই যে লেক্স ফ্রিডম্যান যে রয়েছে যে যখন এমআইটি তে রিসার্চ করছিল সেই সময় সে একটা রিসার্চ পেপার বের করে এবং সেই রিসার্চ পেপারের জন্য বেসিক্যালি যার ফায়দা হয়েছিল তার নাম হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্কের যে টেসলা গাড়ি রয়েছে সেই টেসলা গাড়ির যে বেসিক্যালি মডেল কিংবা সেটার যে একটা মেকানিজম রয়েছে সেই মেকানিজমের জন্য কিন্তু বেসিক্যালি যে লেক্স ফ্রিডম্যান দায়ী। ওকে, লেক্স ফ্রিডম্যান তাকে কিন্তু সাহায্য করেছিল। এজন্য ইলন মাস্ক এই কিন্তু প্রচুর পরিমাণে বন্ধু হিসেবে মানা হয়। তো এর সাথে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের সাথে অনেক হচ্ছে বেসিক্যালি আপনি বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বিভিন্ন পডকাস্ট রয়েছে। জেলেস্কি যে রয়েছে, জেলেস্কির সাথে বিভিন্ন পডকাস্ট রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্যাম অল্টম্যান, ওকে? যে হচ্ছে ChatGPT বেসিক্যালি আবিষ্কর্তা, তার সাথেও কিন্তু রয়েছে। সবকিছু ঠিক ছিল। মার্ক জুকারবার্গের সাথেও তার রয়েছে। ওকে? এছাড়া এই যে চেস খেলে থাকে বেসিক্যালি বিশ্বের মধ্যে চেসের মধ্যে যদি গ্র্যান্ড মাস্টার দেখে থাকেন তাদের মধ্যে এইসব মানে বড়, বড় হাস্তি যারা রয়েছে বেসিক্যালি বড়, বড় লোক যারা রয়েছে তাদের সাথে কিন্তু তার পডকাস্ট রয়েছে। এবার নরেন্দ্র মোদির সাথে তার পডকাস্ট হচ্ছে বেসিক্যালি পডকাস্ট এখন হয়নি। পডকাস্টটাও রিলিজ করার মানে রেকর্ড করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে যেহেতু এডিটিং করা হয়েছে বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজে ডাব করা হয়েছে সেসব করে টরে এখন গিয়ে কিন্তু সেই পডকাস্টটা রিলিজ করা হয়েছে। আপনারা গিয়েও পডকাস্টটা দেখতে পারেন ফ্লেক্স ফ্রিডম্যান নাম দিয়ে। সেখানে হিন্দিতেও কিন্তু পডকাস্টটা রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখন বর্তমানে বলা হচ্ছে যে চায়নার সাথে ইন্ডিয়ার কি সম্পর্ক ভালো করা উচিত কি না। ওকে, যখন এই লেক্স ফ্রিডম্যান যখন নরেন্দ্র মোদীকে বলেছিল যে চায়নার সাথে কি আপনারা কি সম্পর্ক ঠিক করছেন, তখন নরেন্দ্র মোদী বলেছিল হ্যাঁ দেখুন চায়নার সাথে আমরা বেসিক্যালি আমাদের সম্পর্ক অনেক পুরনো, আজকের নয়, মধ্যযুগের আগে থেকে এনশিয়েন্ট সভ্যতা থেকে কিন্তু আমাদের সাথে কিন্তু চায়নার বিজনেস চলছে। চায়নার যে সিল্ক রুট, বেসিক্যালি আপনার সিল্ক রুট দেখতে হলে যদি চায়না থেকে কিংবা এশিয়া থেকে যদি ইউরোপ যেতে হয় সেটা সিল্ক রুটের মাধ্যমে যেতে হতো। চায়না কিন্তু ভারত হয়ে কিন্তু ভারত, আফগানিস্তান, পাকিস্তান, তারপরে ইরান, ইরাক, তারপরে যদি টার্কি ধরি সেখান থেকে গিয়ে কিন্তু ইতালিতে পৌঁছাতো। ওকে, মাল যত কিছু রয়েছে সবকিছু অর্থাৎ নরেন্দ্র মোদী বলার চেষ্টা করছে যে আমাদের সাথে চায়নার কিন্তু সম্পর্ক অনেক পুরনো থেকেই রয়েছে। এছাড়াও কিন্তু নরেন্দ্র মোদী বলার চেষ্টা করেছে যে বেসিক্যালি একটা সময় এমন ছিল যে গোটা বিশ্বের জিডিপির 50% কিন্তু যার হাতে ছিল সেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়না। মাত্র দুটো কান্ট্রি কিন্তু গোটা বিশ্বের অর্থনীতির 50% কিন্তু তারা কি করতো নিজের কন্ট্রোলে রাখতো। আপনারা দেখতে পারবেন যে ইন্ডিয়ার যে কতটা হচ্ছে 100 এডি, 1500 এডি কিংবা 1600 এডি, 1700 এডির কাছাকাছি কিন্তু যা হচ্ছে জিডিপি রয়েছে, কত মিলিয়ন ডলারের কাছাকাছি জিডিপি রয়েছে সেটা। এবার অনেকে মনে করতো এত জিডিপি বাড়লো কিভাবে? ওকে, জিডিপি বাড়ার পিছনে কিছু কারণ রয়েছে। যখন আমাদের ব্যবসায়ীরা যারা রয়েছে চায়নার ব্যবসায়ীরা কিংবা ইন্ডিয়ান ব্যবসায়ীরা কি করতো বেসিক্যালি এখান থেকে যখন হচ্ছে টার্কি কিংবা হচ্ছে ইউরোপীয় মিডল ইস্ট কান্ট্রি গুলো কিংবা ইউরোপের মধ্যে ব্যবসা করতো সেখানে কিন্তু লেনদেনের জন্য তো কিন্তু কিছু রাখবে কারেন্সি। এখন যেমন লেনদেন করছি আমরা ডলারের দ্বারা, সেই সময় লেনদেন করা হতো সোনার দ্বারা। এই জন্য ভারতকে কিন্তু সোনাকে চিড়িয়া বলা হতো। ওকে, সোনার পাখি। ওকে, যেখানে হচ্ছে প্রচুর পরিমাণে সোনা আছে। এই জন্য দেখবেন যে যারা মধ্য এশিয়া থেকে বিভিন্ন যে আক্রমণকারীরা রয়েছে তারা কিন্তু ভারতের মধ্যে যখন আসতো তারা বেসিক্যালি যে এই রুটটা যে রয়েছে সিল্ক রুট, আমরা যে রেড রুটটা দেখতে পাচ্ছি সিল্ক রুট হয়ে আসতো। কারণ তারাও জানতো যে সবচেয়ে বেশি সোনা গয়না অর্থনীতি সবচেয়ে বেশি কোথায় রয়েছে? ইন্ডিয়াতে রয়েছে। চায়নাতে বেশি পরিমাণে কিন্তু অ্যাটাক হতো না। এর জন্য অ্যাটাক হতো না চায়নাতে, কারণ হিমালয় ছিল। হিমালয়ের কারণে কিন্তু তারা চায়নায় যেতে পারত। চায়নায় অ্যাটাক হতো বেসিক্যালি মঙ্গোলদের থেকে। এর জন্য চায়না কিন্তু সেখানে হচ্ছে চায়না গেট লাগিয়ে দিয়েছে। ওকে, চীনের পাঁচিল, চায়না গেট বলছি, চীনের পাঁচিল বানিয়ে রেখেছে। তো সেটাই করা হচ্ছে বেসিক্যালি। একসময় বেসিক্যালি আমরা দেখতাম যে চায়নার সাথে ইন্ডিয়ার কিন্তু সম্পর্ক ভালো ছিল। পরবর্তীকালে সম্পর্কটা খারাপ হয়েছে এই জন্য যে 1946 সাল নাগাদ কিন্তু দলাই লামা ইন্ডিয়াতে চলে এসেছিল। 46 সালে তার পরবর্তীকালে ওকে আমরা দেখে ফেলেছিলাম যে স্বাধীনতার পরপর কি করেছে দলাই লামাকে ভারত শরণ দিয়েছিল এবং শরণ দেওয়ার ফলে কিন্তু চায়না সেটাকে পছন্দ করেনি। ওকে, পছন্দ না করার কারণে কিন্তু চায়নার সাথে একটা কনফ্লিক্ট হয়। বেসিক্যালি 1962 সাল নাগাদ কিন্তু ইন্ডিয়ার সাথে চায়নার একটা যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে কিন্তু আমরা মানে বেসিক্যালি পরাজিত হয়েছিলাম। আমরা এখনো পর্যন্ত একটা যুদ্ধে পরাজিত হয়েছি সেটা হচ্ছে চায়নার সাথে। ওকে, সেই সময় আমরা কিন্তু সেই যুদ্ধ লড়তে পারিনি। এরপর আমরা দেখছি গালওয়ান ভ্যালিতে বেসিক্যালি
বেসিক্যালি অনেক জায়গাতে হচ্ছে চায়নার ট্রুপ গুলো কি করেছিল, আমাদের অনেকজন সৈনিককে হত্যা করেছিল। আমরা অনেকজন চায়নার কিন্তু সৈনিককে হত্যা করেছি। শেষে একটা একটা জল ঘোলা ব্যাপারটা হয়ে গেছিল ভারতের সাথে চায়নার। এরপর আমরা দেখেছি ভারত সরকার কি করেছিল, অনেকগুলো চাইনিজ অ্যাপ কি করেছিল, ব্যান করে দিয়েছিল ইন্ডিয়া থেকে। এবং নরেন্দ্র মোদী একটা নতুন নারা দিয়েছিল, সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া। ওকে, তো সেখান থেকে এখন যে এই নরেন্দ্র মোদীর যে এই যে ফ্রেডম্যানের সাথে যে বেসিক্যালি লেক্স ফ্রিডম্যানের সাথে যে একটা ইন্টারভিউ বেরিয়েছে, এর প্রতিক্রিয়া চায়না কি দিয়েছে দেখুন। চায়নাও বলছে যে হ্যাঁ ইজ গুড, আমরা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক সুধারাতে চাই। কারণ যদি গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পপুলেশন দেখে থাকা যায়, সেই জায়গাটার মধ্যে রয়েছে ইন্ডিয়া এবং চায়না। অর্থাৎ সবচেয়ে বড় মার্কেট যেখানে রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে কিন্তু বড় মার্কেট রয়েছে। সুতরাং ইন্ডিয়া যদি আমাদের সাথে হাত বাড়িয়ে দিতে চায়, তো আমরা হাত বাড়িয়ে দিতে চাই। বেসিক্যালি চায়নার যে ফরেন মিনিস্টার রয়েছে, স্পোক্স পারসন রয়েছে, তিনি কিন্তু এটা বলেছে যে এটা খুব ভালো ব্যাপার, এবং নরেন্দ্র মোদী খুব ভালো বলেছে। এবং এই বিষয়টা হচ্ছে, অর্থাৎ ভিতরে কিন্তু জল ঘোলা প্রচুর পরিমাণে চলছে। অর্থাৎ জল ঘোলা এটাই চলছে যে ভারত কিন্তু চায়নার সাথে কিন্তু পুরোপুরিভাবে মিলিয়ে আসতে চাচ্ছে। কারণ এর মূল কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এসে কিন্তু খেলাটাকে পুরো বদলে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে তিনি ডাইরেক্ট বলেছেন আমরা ট্যারিফ লাগাবো। ট্যারিফ বলতে বেসিক্যালি কর লাগানো হয়, শুল্ক লাগানো হয়। আমি যদি আমার দেশ থেকে যদি হচ্ছে বেসিক্যালি আমেরিকাতে মাল নিয়ে যাই, সেক্ষেত্রে সরকার তো সেখানে শুল্ক লাগাবে। ব্যবসা বাণিজ্যের ট্যাক্স যদি না লাগানো হয়, কিভাবে দেশ চলবে? তো যেখানে হচ্ছে আমরা এখান থেকে যদি কোনো মাল পাঠাই, সেটার উপর আমেরিকা কম ট্যাক্স লাগাতো। সুতরাং সেখানে কিন্তু আমাদের জিনিসগুলো আমেরিকার মার্কেটে বিক্রি হতে পারতো কম দামে। এবার যদি আমেরিকা শুল্ক বাড়িয়ে দেয়, ৳১০০ মাল যদি আমরা ওখানে হচ্ছে বেসিক্যালি ৳৫০ যদি শুল্ক লাগিয়ে দেওয়া হয়, তাহলে ৳১৫০ বিক্রি হবে। যেখানে আগে সেটা ৳১০ শুল্ক লাগানো হতো, এখন ৳৫০ শুল্ক লাগানো হবে। এর জন্যই কি হচ্ছে, বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের কারণে কিন্তু ইন্ডিয়া এখন নতুন রুট খুঁজছে। এবার রুট খোঁজার এইটা নিয়ে আমি অনেক আগে ভিডিও বানিয়েছিলাম। আপনারা হয়তো সেই সময় দেখেননি। ওকে। সেখানে আমরা বলেছিলাম যে রাশিয়া হচ্ছে এখানকার মাস্টার মাইন্ড। রাশিয়া কি করছে, পুরোপুরিভাবে রাশিয়া আগেই বুঝতে পেরেছে যদি গোটা দুনিয়াকে চালাতে হয়, তাহলে ৩ টা দেশকে আমাকে সাথে রাখতে হবে। ওকে। একটা দেশ হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে চায়না রয়েছে, একটা দেশ হবে ইন্ডিয়া, এবং একটা দেশ হবে রাশিয়া। এই ৩ জন যদি একসাথে হয়ে যায়, সেক্ষেত্রে আমেরিকা কিন্তু সুপার পাওয়ার আর থাকতে পারবে না। আর ডোনাল্ড ট্রাম্পেরও একটা ইচ্ছা রয়েছে যে আমেরিকা ফার্স্ট। যে আমাদের দেশের মধ্যে একটা নাড়া চলে না, বেসিক্যালি হিন্দু ফার্স্ট, হিন্দু ফার্স্ট, হিন্দু ফার্স্ট, এরকমই হিন্দু ওরকমই দেখুন যেই সব কট্টরবাদী নেতা যারা উঠে আসে, তারা আমরা দেখতে পারি যে বেসিক্যালি তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য, ভোটে জিতে থাকার জন্য কিন্তু এইসব কথাবার্তা বলতে থাকে। ওকে, আর বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্প প্রো ক্যাপিটালিস্ট। দেখুন আমেরিকা ক্যাপিটালিস্টের মধ্যে রয়েছে, ক্যাপিটালিস্টের মধ্যে যদি প্রো ক্যাপিটালিস্ট বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ডোনাল্ড ট্রাম্প রয়েছে। ডোনাল্ড ট্রাম্প নিজেকে কিন্তু প্রো ক্যাপিটালিস্ট হিসেবে কিন্তু তুলে ধরেছে, যে আমি শুধুমাত্র ব্যবসা করতে চাই, বাদ বাকি আমার কোনো কিচ্ছুর দরকার নেই, আমি এ টু জেড কাজ আমি করতে পারবো না, আমি শুধু কি ব্যবসা দরকার, ব্যবসা দরকার, ব্যবসা দরকার। আমরা দেখতে পেরেছিলাম যে হার্লে ডেভিডসন ইন্ডিয়াতে এসেছিল। ইন্ডিয়াতে এত পরিমাণে হার্লে ডেভিডসনের উপর ট্যারিফ লাগানো হয়েছিল, ট্যাক্স লাগানো হয়েছিল, যে হার্লে ডেভিডসনের গাড়ির দাম দ্বিগুণ হয়ে গিয়েছিল। এর ফলে লোকজন কিনতো না। ওকে, হার্লে ডেভিডসনের বদলে অন্য গাড়ি কিনছিল। তো সেখান থেকে হার্লে ডেভিডসন কিন্তু সব বড়িয়া বিস্তার বাদ দিয়ে কিন্তু কোথায় চলে যেতে হয়েছে, আমেরিকা চলে যেতে হয়েছিল। তাদের নিজের কিন্তু এখানে কোনো কোম্পানি ছিল না আর। সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প জানতে পারে ডোনাল্ড ট্রাম্পের বেসিক্যালি ব্যবসায়ী লোক, ব্যবসায়ীর মতো চলে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিজনেসম্যান লোক। তাই জন্য সে শুধুমাত্র বিজনেস দেখে। এমনও দিন গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্যারিস যে ক্লাইমেট সম্মেলন ছিল, সেখান থেকে কিন্তু সেটাকে মানা করেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্লাইমেট বলে কোনো জিনিসই মানে না। ওকে, ক্লাইমেট চেঞ্জ যে হচ্ছে, এটা কোনো মানেই না ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলে যে এখানে কোনো ক্লাইমেট চেঞ্জ বলে কিছু হচ্ছে না। তো এটাই বিষয় রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মানসিকতা আলাদা। আর বাকি দেশের মানসিকতা আলাদা। এখন আমরা দেখছি একটা নিউজও বানানো, বেসিক্যালি আমার একটা ভিডিও বানানোর কথা ছিল যে ইসরায়েলকে কিন্তু ফ্রি হ্যান্ড দিয়েছেন, যে হামাসের উপর যত ইচ্ছে তত গুলি চালাও। তো এটাই বিষয় রয়েছে যে বেসিক্যালি সব পুরোপুরিভাবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে আমি কি করতে চাই, গোটা দেশটাকে নিজের কন্ট্রোলে রাখতে চাই। এরপরেও এখন মনে করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এর পিছনে কথা বলছে, নাকি তার পিছনে কথা বলছে ইলন মাস্ক। ইলন মাস্ক একজন ব্যবসায়ী লোক। ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে ইন্ডিয়ার মধ্যে কি করা হয়েছে, টেসলা গাড়ি আগমন ঘটানো শুরু করে দিয়েছে। টেসলার উপর থেকে ট্যারিফ কমানো হয়েছিল, আগে ১১০% ছিল, এখন হয়তো 70% লাগানো হয়েছে। এরপরে কি করতেছে, বেসিক্যালি ইন্ডিয়ার মধ্যে ইন্টারনেট কে দিচ্ছিল, জিও দিচ্ছিল, এয়ারটেল দিচ্ছিল, ভোডাফোন দিচ্ছিল, বিএসএনএল দিচ্ছিল। এখন বলা হচ্ছে যে ইলন মাস্ক কি করেছে, যে তার একটা কোম্পানি রয়েছে, তার নাম হচ্ছে স্টারলিংক। স্পেস এক্সের একটা সাবসিডারি কোম্পানি রয়েছে, তার নাম স্টারলিংক। এই স্টারলিংক কি করে থাকে, স্টারলিংক বেসিক্যালি ইন্ডিয়া না, গোটা বিশ্বের মধ্যে স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু যেটাকে বলা যায় বেসিক্যালি ইন্টারনেট দিয়ে থাকে। এখন যদি আমরা দেখি আমাদের বাড়িতে ইন্টারনেট কিভাবে আসে, সমুদ্রের নিচে কেবল বিছানো রয়েছে, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার দিয়ে আপনি দেখবেন যে আপনার বাড়িতে কিন্তু অপটিক্যাল ফাইবার দিয়ে কিন্তু কি হচ্ছে, বেসিক্যালি কেবল আসছে। ওকে, এর পরবর্তীতে কি হবে, অপটিক্যাল ফাইবারটা এবার সব উঠে যাবে ডাইরেক্ট স্যাটেলাইটের মাধ্যমে একটা এমন বক্সের মতো দিয়ে দিবে। ওটা আপনি আপনার বাড়ির চালের মধ্যে কিংবা ছাদের মধ্যে লাগিয়ে দিবেন। সেটা দ্বারা কিন্তু আপনি কি করতে পারবেন, বাড়িতে ইন্টারনেট ইউজ করতে পারবেন। এর জন্য কি হবে, এতে সুবিধা এটাই হবে যে যেহেতু স্যাটেলাইট উপরে রয়েছে, গ্রামগঞ্জের মধ্যে কিন্তু আমরা ইউজ করতে পারবো। কিন্তু কি, সেটা একটা বিদেশি কোম্পানি, আমাদের ডেটা নিয়ে তারা কোথায় রাখবে, আমেরিকাতে রাখবে। ডেটা আজকালকার দিনে সবচেয়ে বড় বিষয় কিন্তু। ওকে, মার্কেটিং করতে গেলে, বিজনেস করতে গেলে ডেটা দরকার।
তো এটাই বিষয় রয়েছে যে আমরা এই বিষয়টাই করার চেষ্টা করছি যে আমরা পুরোপুরিভাবে যেটা বলার চেষ্টা করছি যে এখন কি ইন্ডিয়া এবং চায়না কি আমেরিকান চাপের জন্য কিন্তু একসাথে হতে পারে। ওকে? ভিতরে কথা চলছে, একটা সেন্টিমেন্টের ব্যাপার রয়েছে, পলিটিক্যাল ব্যাপার রয়েছে, ইলেকশনের ব্যাপার রয়েছে। সবকিছুর উপর কিন্তু লক্ষ্য করে কিন্তু পলিটিশিয়ানরা কথাবার্তা বলে থাকেন। তো ভবিষ্যতে কি হবে না হবে সেটা বিষয় নিয়ে কিন্তু আমি এখনো বলতে পারছি না। কিন্তু এটা বলা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি এরকম ব্যাপার চলতে থাকে তো কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু চায়নার বন্ধুত্ব হওয়া কিন্তু পুরোপুরিভাবে 100% ভাবে সিওর। অর্থাৎ এক ওয়ার্ল্ডটাকে মানে ২ টো ভাগে ভাগ হয়ে যাবে। এক পাশে চলে আসবে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, অপর পাশে চলে যাবে কিন্তু আমেরিকা। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে কানাডাকে নিয়ে। কানাডা হচ্ছে এমন একটা দেশ যে আমেরিকার সারা জীবন কিন্তু বন্ধু ছিল। এখন গিয়ে যে জিনিসটা লক্ষ্য করা গেছে কানাডা কিন্তু আমেরিকার বন্ধু নয়। হচ্ছে বেসিক্যালি আমেরিকা বলেছে আমেরিকার মধ্যে ৫০ টা স্টেট রয়েছে। আমাদের দেশে যেমন বেসিক্যালি আমরা বলে থাকি এতগুলো আমাদের রাজ্য আছে। তারা যেমন পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা এইসব রাজ্য রয়েছে তো। আমেরিকার কাছে ৫০ টা রাজ্য রয়েছে। আমেরিকা বলছে যে আমরা বেসিক্যালি কানাডাটাকে কি করব? কানাডাকে আমাদের ৫১ তম রাজ্য বানাবো। কানাডা একটা স্বাধীন দেশ। বলছে যে আমরা এটাকে ৫১ তম রাজ্য বানাবো। এরপরে সেরা বলেছে ডেনমার্ককে কি বলেছে যে ডেনমার্কের আন্ডারে একটা আইল্যান্ড রয়েছে তার নাম হচ্ছে গ্রিনল্যান্ড। সেই গ্রিনল্যান্ডকে বলেছে আমেরিকা বলেছে এটা আমরা হচ্ছে ডেনমার্কের থেকে নিয়ে নিবো। মানে এমন ভাব হয়েছে যে ৩য় বিশ্বযুদ্ধের মতো শুরু হয়ে গেছে। যেমন হিটলার একসময় করতো যে আমি এটা নিয়ে নিবো, ওটা নিয়ে নিবো, এটা নিবো, ওটা নিবো। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু এরকম শুরু করে দিয়েছে। ওকে? তো এইসব বিষয় রয়েছে। এইসব বিষয়ের কারণে কিন্তু ইন্ডিয়ার সাথে চায়নার কিন্তু বন্ধুত্ব বাড়া শুরু করে দিয়েছে। কি হবে না হবে সেটা একটা ভবিষ্যতের বিষয় কিন্তু এখনো আমরা বলতে পারছি না। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই জিনিসটা বলতে পারছি যে চায়নার সাথে ইন্ডিয়ার কিন্তু একটা মানে সফট নেচার কিন্তু শুরু হয়ে গিয়েছে। কি হবে না হবে ভবিষ্যতে দেখা যাবে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। না করলেও কোনো সমস্যা নেই। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।